আমি সুখেন, ওই পেশায় এবং নেশায় একজন লেখক। গতকাল সমস্ত পূজাবার্ষিকীর লেখা শেষ করে মেল করে দিয়েছি। সমস্ত প্রকাশকদের জানিয়েছি আমি আগামী সপ্তাহ 2 কোনোই লেখালেখি করব না। খুবই ইচ্ছে করছে গ্রামের বাড়িতে যেতে। বহুদিন হয়ে গেল মায়ের সঙ্গে দেখা হয় না। বিবাহ করিনি। খানিকটা ঠিকই ধরেছেন, আমিও ওই প্রেমে আঘাত পাওয়ার পরই এই লেখালেখি শুরু করি। সে চলে গেছে ঠিকই, কিন্তু তার দেওয়া দুঃখটা না থাকলে হয়তো আজকের এই বিলাসিতাটাও করা হয়ে উঠত না কখনোই। ও কোথায় যেন ছিলাম? হ্যাঁ, আমার গ্রামের বাড়ি নীলকুঞ্জিপুরে যাওয়ার কথায়। এখন যে সে গ্রামের ঠিক কেমন অবস্থা তার কিছুই অবশ্য আমার জানা নেই। প্রায় 15 বছর আগে সেই যে কলকাতায় এসেছিলাম, তারপর আর ফেরা হয়নি। সময়ের স্রোতে আমি কলেজ শেষ করার পরই মা একদিন বলল, বাবু, আর যে ইটের রাজ্যে থাকতে মন চায় না রে। তোর বাবাও তো নেই। তোর সারা দিন এদিক সেদিক করে কেটে যায়। আমার যে আর ভালো লাগে না বাবা। আমি গ্রামের বাড়িতেই বরং ফিরে যাই। তুই সময় পেলে ওখানে আসিস। তারপর আর আমারও যাওয়া হয়ে ওঠেনি, মাও আর আসেনি। ব্যাগে করে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে আমার সারা দিনের লোক রানাকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করলাম। ট্রেনে উঠলাম। যথাযথ সময়ে ট্রেন রওনা হলো। জানলার দিকে তাকাতে খেয়াল হলো পাশের দৃশ্যপট পরিবর্তন হয়েছে অনেকটাই। শুরু হয়েছে মাঠ আর জঙ্গল। রানা বলল, দাদা বাবু, এইখানে এখনো এমন জায়গা আছে? কি সুন্দর সবুজ, চোখেরও আরাম হয়। আমি সম্মতিসূচক হাসি হেসে প্রাণ ভরে নিতে লাগলাম সেই ফ্রেশ এয়ার। রানাকে বললাম, কি হে, কিছু খাবে নাকি? ঝালমুড়ি নাও দেখি। খাওয়া দাওয়া করে তারপর চোখ লেগে গিয়েছিল। ঘুম ভাঙলো রানার ডাকে। দাদা বাবু, ও দাদা বাবু। কি হলো? কি গাড়ি আর যাবে নে, তার ছিঁড়ে গেছে, দাঁড়িয়ে পড়েছে এ গাড়ি। সবাই যে নেমে যাচ্ছে। এই জায়গাখান কোথায়? সে কি? এদিক ওদিক দেখে বুঝতে না পেরে একজন হকারকে ডেকে জিজ্ঞাসা করলাম, দাদা, এটা কোন জায়গা? স্যার, এটা কাসেমপুর। কই যাবেন? আমরা তো সে যে অনেক দূর স্যার। এইখানে নেমে ওই সামনের হাটে যান, গিয়ে দেখেন কোনো কিছু ব্যবস্থা করতে পারেন কিনা। সন্ধে হলি ও পথে কেউ যায় না, কেউ যেতে চায় না। খুব সাবধান। আমি আর রানা লাফিয়ে নেমে পড়লাম। বেশ খানিকটা পথ হেঁটে পৌঁছলাম হাটে। সেখানে জিজ্ঞাসাবাদ করতে করতেই একজন বেশ বয়স্ক মানুষ বললেন, এই গ্রামে যেতে হলি এই হান থেকে সোজা পূর্বে হাঁটতে হইব। তারপরে আসব নদী। নদী পেরোয় ওপারে একটা ঘন জঙ্গল পেরিয়ে গেলেই ওই গ্রাম। এইটাই কঠিন পথ, তবে সময় লাগবে অনেক কম। সেই মতন আমি আর রানা হাঁটতে শুরু করলাম। তাও কম করে 3-4 মাইল হেঁটে যতক্ষণে নদীর কাছে এলাম, তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। গ্রামে সন্ধ্যাও নামে বেশ তাড়াতাড়ি। এদিক ওদিক তাকাতে থাকি। একটা মাঝি এগিয়ে এসে বলল, ওপারে যাবনি বাবুরা? হ্যাঁ, কখন ছাড়বে তোমার নৌকা? এই তো আর কজন আইলেই ছাড়ি দিব। আমি আর রানা নৌকায় গিয়ে বসলাম। নৌকাটা হালকা হালকা দুলতে শুরু করেছে। শেষ বিকেলের ঠান্ডা হাওয়ায় চোখ প্রায় বন্ধ হয়ে আসতে চাইছে। ফোনেও চার্জ শেষ হয়ে এসেছে, খবরও দেওয়া যায় না। গ্রামের দৃশ্য দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। নিরিবিলি নির্জনে প্লট এসে যেত, আর কলম চালিয়ে তা লিখে ফেলতাম। কখনো এমনও হয়েছে আমি লিখতে লিখতে ভুলেই গেছি যে সময় কখন পেরিয়ে গেছে। শেষে মায়ের কান ফাটানো চিৎকার ঘোর কাটিয়ে দিয়েছে। নিজের কথা ভেবে নিজেরই হাসি পায়। পাড়ের কাছে নৌকা এসেছে। আমরাও নামার তোড়জোড় করছি। আপনারা কি কইরা ওই বন পেরিয়ে যাবেন সেইটার কথা ভেবে দেন। আমি চলি কেমন? আর সোজা হাইটে যাবেন। যাই হয়ে যাক না কেন, পিছনে তাকালি আর আপনাকেও ফেরা হইবনি। হ্যাঁ, চলি বাবুরা, চলি।
এমন অদ্ভুত কথায় আমি আর রানা দুজনই দুজনের মুখের দিকে তাকালাম। সন্ধে নেমে এসেছে অনেকটাই। দাদাবাবু, টর্চ বের করে নিই, কি বলেন? নইলে এই পথ। আমি সম্মতি দিলাম। টর্চের আলোয় মানুষের পায়ে হাঁটা পথ দিয়ে হাঁটা শুরু করলাম। একটু ভিতরে প্রবেশ করতেই হঠাৎ করে পরিবেশ যেন আরো বেশি ঠান্ডা হয়ে উঠল। আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেকখানি পথ পেরিয়ে এলাম। সঙ্গী একটা টর্চ, দুটো ব্যাগ যেগুলো রানার পিঠে, ঝিম ধরানো ঝিঝি পোকার ডাক, আর মাঝে মধ্যে কোনো অচেনা প্রাণীর ডাক। হঠাৎ পিছন থেকে মনে হলো কিছু লোক হেঁটে আসছে। পায়ের শব্দ পেলাম। রানা খানিকটা নিশ্চিন্ত হওয়ার সুরে বলল, যাক বাবা, আরো লোক আসছে। এই পথ দিয়ে নিশ্চয়ই গ্রামে যাবে। ভালোই হলো, সঙ্গী পাওয়া গেল। দেখি কত দূর এসেছে। আমি ওর হাত টেনে বললাম, ভুল করেও পিছনে তাকানোর ভুল করবে না রানা, সামনে তাকিয়ে হেঁটে চলো। হাঁটতে হাঁটতে স্পষ্ট বুঝতে পারছি সেই দলটা আরো দূরত্ব কমিয়ে অনেকটাই কাছে এসে পড়েছে। একটা অচেনা সুরের মতন হিস হিস কণ্ঠে খুব আস্তে আস্তে কি যেন বলে চলেছে ওরা। আরো খানিক পর সেটা স্পষ্ট হলো। ওরা বলছে, আমাদের দুজনেরই শরীরের মধ্যে একটা শীতল শিহরণ খেলে গেল। আমরা হাত ধরে ছুটতে শুরু করলাম। আরো আরো জোরে, কিন্তু তাও মনে হতে লাগলো সমস্ত গাছ থেকে সমস্ত পাতা ডাল সবাই যেন এক সুরে বলে চলেছে ওই ছড়াটা। ওভাবে ছুটতে ছুটতে হঠাৎ কিছুটা ধাক্কা খেয়ে পড়লাম দুজনেই। হাতে পায়ে কেটে যাওয়াকে তোয়াক্কা না করেই আমি আর রানা আবার ছুটতে শুরু করলাম। কিন্তু তারপর দাঁড়াতেই হলো। একটা ভয়ঙ্কর অতি মানবী এসে দাঁড়িয়েছে আমাদের সামনে। চোখ সাদা, পরনে একটা মলিন হয়ে যাওয়া শাড়ি, চেয়ে আছে আমাদের দিকে। খানিকক্ষণ পর আমাদের চোখে পড়ল ওই মহিলার হাতে ধরা একটা বছর খানিকের মেয়ে, যার গলার কাছ থেকে কাঁচা রক্ত গড়িয়ে পড়ছে। ওই মহিলার হাতে সে একভাবে বলে চলেছে, কোকে ঘুমালো, পাড়া জোড়ালো, প্রেতেরা এলো দেশে, লাশের গন্ধে ভয়ের রেশে, আজ না দিও শেষে। রানা জপ করতে শুরু করেছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আমি প্রাণপণে স্মরণ করছি ইষ্ট দেবতাকে। সেই হিংস্র মহিলা আরো ভয়ানক হয়ে উঠছে ক্রমে ক্রমে। সে এগোতে শুরু করেছে আমারই দিকে। আমি স্পষ্ট বুঝতে পারছি আজই হয়তো আমার শেষ রাত, আর মাত্র মিনিট খানেক। ঠিক তখনই পিছন থেকে ঘাড়ের কাছে একটা জোর টান। চোখ বন্ধ করে ফেলেছি ততক্ষণে। চোখ খুলতেই দেখি আমি আর রানা চলেছি একটা বেশ বড় কালো মিলিটারি ঘোড়ার পিঠে। সেটা নিয়ন্ত্রণ করছেন একজন মানুষ। আমার কাঠ হয়ে শুকিয়ে যাওয়া গলাতেই তাকে প্রশ্ন করি, আপনি? সে উত্তর দেয়, আমি হলাম রুদ্রপ্রতাপ। ভয় নেই, ওই রাক্ষসী আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না, নিশ্চিন্তে চলুন। আমি আর রানা চুপচাপ বসে রইলাম। তারপরই হঠাৎ মনে হলো এই ঘোড়াটা যেন মাটিতে পা দিয়ে ছুটছে না, সে শূন্যে পা ফেলে এগোচ্ছে। আমি রানার দিকে তাকাতে বুঝলাম সেও একই ঘটনা লক্ষ্য করে শিহরিত হয়েছে। রানা আর আমি চোখে চোখে কথা বলে নিয়ে দুজনেই মারলাম এক লাফ। পড়লাম মাটিতে, দুজনেরই পায়ে লাগলো। রক্ত পড়তে শুরু করেছে বেশ বুঝলাম।
তাও ওই মানুষের হাঁটা পথে গিয়ে পড়লাম আবার। রুদ্ধশ্বাসে দৌড়তে দৌড়তে সেই বন শেষ করলাম। দেখা যাচ্ছে মাটির অনেক বাড়ি, একচালা, কিন্তু এখন গ্রামের সবাই গভীর নিদ্রাতে মগ্ন। ঘড়িটা কোথায় পড়েছে তাও জানি না। আমরা গ্রামের দিকে এগিয়ে যেতে যেতে কি মনে করে পিছনে তাকালাম, দেখলাম একটা ঘোড়া অদৃশ্য হয়ে গেল চোখের সামনেই। আমি আর রানা যখন প্রাণ হাতে নিয়ে বাড়িতে পৌঁছলাম তখন প্রায় রাত 3টে বাজতে চলল। মা এত রাতে আমাদের ওই অবস্থায় দেখে বলল, এই দশা কি করে হলো তোদের? এই রেখা, যা তো মা, ওদের কল ঘরে নিয়ে যা, যা যা, দেখ 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 কি লাগবে। পরিষ্কার হয়ে ঘরে আসতেই দেখি মা 5 রকমের পদ সহকারে থালা সাজিয়ে বসে আছেন। আর না করতে পারলাম না। খাওয়ার পর্ব শেষ করে রানা আর আমি ঘুমোতে গেলাম। সকালে ঘুম জড়ানো চোখে দেখলাম সরলা দিদা আমাদের ডাকছেন। আমি উঠে তাড়াতাড়ি প্রণাম করলাম। আমার দেখা দেখি রানাও করলো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এই নাও, তোমার জন্য তালের বড়া করে এনেছি। আজকে তোমার কাছে তোমার দেশ বিদেশ যাওয়ার গপ্প শুনবো। তুমি আমার গর্ব, আমাদের গ্রামের গর্ব। আমি যাচ্ছি, দুপুরের খাওয়া সেরে তোমাদের দালানে এসো, কেমন? আমি ওখানেই অপেক্ষা করব। আমরাও হাত মুখ ধুয়ে দুপুরের খাওয়া শেষ করে গিয়ে বসলাম ওই দালানে। আমি আমার দেখা দেশ বিদেশের গল্প শোনাতে শুরু করলাম। তা চললো প্রায় অনেকক্ষণ। তারপর রানা অনুরোধ করলো দিদাকে একটা গল্প শোনাতে। পান চিবোতে চিবোতে দিদা বললেন, আমাদের গ্রামে একটাই সত্যি ঘটনার কথা বলি, তবে এ ঘটনা শোনা তোমার দাদুর মুখেই। এ গ্রামে অনেক বছর আগে জমিদারি ছিল দুর্বোধ্য প্রতাপের। গ্রামের সবাই ওনাকে মেনে চলত। মানুষ হিসাবে খুব ভালো ছিলেন উনি। কারোর বাড়িতে অভাব টানাটানি দেখা দিলে শুধু একবার দরবার করলেই উনি পাঠাতেন মোহর। সঙ্গে পাঠাতেন একজন উপদেষ্টাকে, যাতে সেই পরিবারের মানুষ কি পারেন না পারেন, কিভাবে কোন উপায়ে কাজ করলে কারোর কাছে আর কখনো হাত পেতে ভিক্ষে করতে হবে না, সেই বিষয় বোঝাতেই লোকটি যেতেন। তার প্রথম স্ত্রী কোনো এক অজানা ব্যাধিতে প্রথম সন্তানের জন্মের মাস 3 মধ্যেই গত হলেন। জমিদার মশাই আবারও একজনকে বিবাহ করে আনলেন। অত্যন্ত আদরে সেই ছেলে মানুষের থেকে অমানুষ তৈরি হলো অনেক বেশি। মেয়েদের সঙ্গে মোহরের বিনিময়ে রাতের পর রাত কাটানো, সুরাপান ইত্যাদি ব্যভিচারিতা করা শুরু করলো। তার ঘোড়ায় চড়ে সারা গ্রাম সে ঘুরে বেড়াতো। কত মেয়ের যে সর্বনাশ পড়েছিল তার কোনো হিসেব নেই। এভাবেই একদিন কমলার সর্বনাশ করে সে। তারপর মাসখানেক পর জমিদার বাড়ি ঘেরাও হয়। গ্রামের মানুষের দাবি এই মেয়েকে উদ্ধার করতেই হবে। তখন জমিদার পুত্র অস্বীকার করেন, তাও তার সঙ্গেই বিবাহ হয় কমলার। সে এক কন্যা সন্তানের জন্ম দেয়। তারপর আরও কিছুদিন যায়। ততদিনে জমিদার পুত্রের ওই রূপ পরিবর্তন হয়েছে। সে তখন অনেকটাই শান্ত। তার স্ত্রী কন্যাকে নিয়ে সুখের দিন যাপন শুরু করেছে। গ্রামের সকলেরই মনে হয়েছে এইবার বুঝি সব মিটে গেল। তখনও যে প্রায় মাস 10 পর হঠাৎ করেই কোনো এক অচেনা মহিলাকে কি সব মুন্ডু মালা আরও কিছু নিয়ে পুরনো দিয়ে বাড়িতে তন্ত্র সাধনা করতে দেখা গেল। আর তারপরই শুরু হলো গ্রামের একের পর এক কম বয়সী শিশুদের অকস্মাৎ মৃত্যু। সারা গ্রাম শিউরে উঠল। তেমনই একদিন রাত্রিবেলা কান্নার রোল উঠল জমিদার বাড়ি থেকে। শোনা গেল কমলার মেয়েকে নাকি পাওয়া যাচ্ছে না কোথাও।
গ্রামবাসী ওই রাতেই সারা গ্রাম খুঁজেও যখন পেল না, তখন ওই জঙ্গলে ঢুকে খুঁজতে শুরু করলো। অনেক খোঁজাখুঁজি করবার পর নদীর পাড়ে সেই বাচ্চাটার ঘাড় মটকানো রক্তমাখা দেহ পড়ে থাকতে দেখা গেল। কমলাকে কোনোভাবেই আর আটকে রাখা গেল না। সে সেই মৃত সন্তানকে বুকে নিয়ে ছুটে গেল সেই মহিলার কাছে। তার কাছে দিন রাত মিনতি করবার পর সে বলল, ওই মেয়ে ফিরে আসলেও তোদের কারোর কথাও কখনোই কিন্তু শুনবে না। ও কিন্তু মানুষ হিসাবে থাকলেও আসলে শয়তান তৈরি হবে। বল বল, তুই তাও ফিরে পেতে চাস তোর মেয়েকে? কমলা সেই দিন সম্মতি দিয়েছিল। তারপরে সে মেয়ে ফিরে আসলেও সে সত্যিই এক শয়তান তৈরি হয়। সেই মেয়ে একদিন তার নিজের মাকেই টানতে টানতে নিয়ে চলে ওই বনের মধ্যে। বাবার বারণ অমান্য করে সে, তার ক্ষমতার কাছে হার মানে সবাই। এভাবেই আরো খানিকক্ষণ চলবার পর বনের মধ্যে অদৃশ্য হয়ে যায় সেই মা এবং সেই মেয়ে। তাদের খুঁজতে কালো ঘোড়া নিয়ে রওনা হয় জমিদার পুত্র, কিন্তু কেউই ফিরে আসে না। শোনা যায় এখনো নাকি রাত্রিবেলা ওই বনের কাছে গেলেই একটা চড়া শুনতে পাওয়া যায়। কেউ যদি ভুল করে ওই বনে ঢুকে পড়ে তবে সে আর ফিরে আসে না। তোমার দাদু একবার তার নাতির দুষ্টুমির কারণে ওই বনে ঢুকে পড়েছিল। আমরা তখন ঘরে, পাশের বাড়ির লতা এসে খবর দেয়। আমরা ছুটে যাই সেই বনের কাছে। দিন পেরিয়ে রাত নেমে আসলেও তাদের দেখা নেই। ভোর হতে চলল, তখনও ওরা ফিরল না। এবং সেই দেখে আমার বৌমা ভীষণ কান্নায় ভেঙে পড়ে। আমিও কান্নাকাটি শুরু করি। আমাদের নিয়ে গ্রামের লোকেরা একরকম জোর করে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ একটা ঘোড়ার পায়ের শব্দ কানে আসে। সবাই নিশ্চুপ হয়ে ঠাকুরের নাম জপতে থাকি। ঠিক ঠিক তখনই আমার কর্তার ডাক শুনি। ও গিন্নি, গিন্নি গো, আমরা আমরা ঠিক আছি, আমরা আমরা ঠিক আছি। উনি বলেন, এক রাক্ষসী তার বছর খানেকের বাচ্চা কোলে নিয়ে সামনে এসে দাঁড়ায়। কি বিভৎস তার মুখ, চোখ সাদা, হাতের বাচ্চাটার গা থেকে রক্ত গড়িয়ে পড়ছে সারা শরীরে। আর সেই বাচ্চাটা তার মায়ের সাথে এক টানে বলে চলেছে একটা ছড়া। ওকে ঘুমালো, পাড়া চোরালো, প্রেতেরা এলো দেশে, লাশের গন্ধে ভয়ের রেশে, খাজনা দিও শেষে। ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে আমার দিকে। তারপর একটা টান অনুভব করি। পরক্ষণেই বুঝি আমরা ঘোড়ার উপরে বসে আছি। ঘোড়া চালাচ্ছেন রুদ্রপ্রতাপ। আমি চুপ করতেই দিদা প্রশ্নের চোখে তাকান। তুমি কি করে জানলে এসব? আমি উত্তর দেই, কল্পনা। এমনটা লিখবো তাই মাথায় ঘুরছিল। মুড়িটা খান দিদা, আমি রানাকে নিয়ে যাই বরং। কাল সকালে মাছ ধরতে যাব, তার জোগাড় করি। কতদিন মাছ ধরা হয়নি। আমি আর রানা তখনকার মতন ওই জায়গা থেকে বেরিয়ে গ্রামের অন্য দিকে হাঁটতে শুরু করি। গত রাতের বিভৎস বিভীষিকার কথা আর আমরা দুজনেই মনে করতে চাই না। ওসব ওই গল্পেই ভালো, ভূতেরা গল্পেই বেশি সুন্দর। কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন। যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পবাজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশন আপনারা সবসময় পেয়ে যান।